হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শওকত হোসেন, পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2022-23 সেশনের ফিজিক্স এমসিকিউ দেখব। তাহলে শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত? আমরা আদর্শ গ্যাস চ্যাপ্টার থেকে জানি কোনো গ্যাসের গতিশক্তি বের করার ফর্মুলা হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু 3/2 এন আর টি, যেখানে এন হচ্ছে ওই গ্যাসের মোল সংখ্যা এবং টি হচ্ছে কেলভিন এককে তাপমাত্রা, এবং আরকে আমরা বলে থাকি আর হচ্ছে একটি ধ্রুবক যার ভ্যালু হচ্ছে 8.31। তাহলে আমরা যদি এটা সলভ করতে চাই সেক্ষেত্রে ইকের ভ্যালু হবে 3/2 ইন্টু এন। এখন এই মোল বের করার ফর্মুলা হচ্ছে আমাদের যে গিভেন ওয়েট অর্থাৎ 3 গ্রাম, এটাকে আমরা এই নাইট্রোজেন গ্যাসের যে মোলার ভর সেটা দিয়ে ডিভাইড করব। তাহলে 3 গ্রাম ডিভাইডেড বাই 28। আমরা জানি যে নাইট্রোজেন গ্যাসের মোলার ভর হচ্ছে 28 গ্রাম ইন্টু আমরা এবার আর এর ভ্যালু বসাবো 8.31 ইন্টু তাপমাত্রা। এখানে তাপমাত্রা দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াস ইউনিটে, বাট আমাদেরকে বসাতে হবে কেলভিন এককে। আমরা জানি যে ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 অ্যাড করলে আমরা কেলভিন পেয়ে যাই। তাহলে এখান থেকে চলে আসছে 3/2 ইন্টু 3/28 ইন্টু 8.31 ইন্টু 302। সো এই ক্যালকুলেশনটা কিন্তু খুব একটা জটিল কিছু না। আমরা যদি একটু টাইম নিয়ে করি তাহলে এটার রেজাল্ট বের হয়ে আসে। এটার অ্যান্সার হবে 403.33 জুল। সো যদি আমাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এক্স্যাক্টলি এই অ্যান্সারটা পাবো না। আমরা মোটামুটি 410-15 এরকম একটা অ্যান্সার পাবো। যদি আমরা হাতে করি, মানে হাতে করার ক্ষেত্রে আমাদের তো কিছু ভুল হয় বা আমাদেরকে কিছু জিনিস অ্যাজিউম করতে হয়, কম বেশি করে নিতে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে আমাদের যে ভ্যালুটা আসছে সেটার সব থেকে কাছের কোনটা, সব থেকে কাছের যে ভ্যালুটা আমরা সেই ভ্যালুটাকে সিলেক্ট করবো। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ক, অর্থাৎ ফার্স্টটা। দেন আমরা সেকেন্ড কোয়েশ্চেনে প্রসিড করছি। আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে বলছে একটি তামার তারে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব 3 ইন্টু 10⁻29 পার মিটার কিউব, অর্থাৎ প্রতি মিটার কিউবে এই সংখ্যক ইলেকট্রন রয়েছে এবং বলা আছে প্রবাহ ঘনত্ব হচ্ছে 1.65 ইন্টু 10⁶ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। সো আমাদের কোয়েশ্চেনে বলছে তারটিতে ইলেকট্রনের তারণ বেগ কত। সো ইলেকট্রনের তারণ বেগ করার ফর্মুলা কিন্তু আমরা জানি। এটা আমাদের ফর্মুলাটা হচ্ছে V ইজ ইকুয়াল টু J/NE। সো এখানে J এর পরিচয় হচ্ছে প্রবাহ ঘনত্ব এবং N হচ্ছে যে প্রতি একক আয়তনে বা প্রতি মিটার কিউবে কত সংখ্যক ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে সেই ভ্যালুটা বলা আছে 3 ইন্টু 10⁻29 এবং E হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটা আমরা জানি 1.6 ইন্টু 10⁻19। তাহলে আমরা যদি এই সবগুলো ভ্যালু বসাই তাহলে J এর ভ্যালু 3 ইন্টু 10⁻29, N এর ভ্যালু 1.65 ইন্টু 10⁻6 এবং ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19। তাহলে এখানে কিন্তু এই যে 10⁻6, আচ্ছা 10⁻6 এবং আচ্ছা এখানে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে আমরা এই ভ্যালুটাকে উপরে দিয়েছি, এটা নিচে আসবে। দেখো প্রবাহ ঘনত্ব হচ্ছে এটা, তাহলে উপরে আসবে 1.65 ইন্টু 10⁻6 এবং নিচে আসবে এটা হচ্ছে এন এর ভ্যালু, নিচে আসবে এন 3 ইন্টু 10⁻29। তো
তো দেখো আমরা যদি এই ক্যালকুলেশনটা করতে চাই 1.65 আর 1.6 এই দুইটা মোটামুটি কাছাকাছি। সো আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর নেই আমরা এই দুইটাকে সেম মনে করতেছি। সো আমরা এই দুইটা কিন্তু কেটে দিতে পারি। এরপরে দেখো এখানে দেওয়া আছে 10 এবং এখানে 10⁻−19। সো এই দুইটা থেকে আমরা লিখতে পারি 3 × 10 এবং উপরে চলে আসতেছে 10⁻6। সো এপাশে লিখি তাহলে 10⁻6 ডিভাইডেড বাই 3 × 10⁻+10। আচ্ছা, যদি আমরা এই 10⁻6কে একটু ভেঙে লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি 10 × 10⁵ ডিভাইডেড বাই 3 × 10⁻10। এখন দেখো এই 10/3 এটাকে আমি যদি আলাদা করে ফেলি তাহলে 10/3 এর ভ্যালু কত? 3.33 না? আর এই যে 10⁵ নিচে আছে 10⁻10, এখান থেকে চলে আসে কি 10⁻−5। তাহলে এইটা কিন্তু আমাদের অ্যাপ্রক্সিমেট অ্যান্সার। দেখো আমরা এখানে 1.65 আর 1.6 এই দুটোকে সেম ধরেছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই দুটো সেম না। তার মানে আমাদের যে ভ্যালুটা আসছে তার থেকে একটু ডিফারেন্স কিন্তু ক্রিয়েট করবে মানে অ্যাকচুয়াল ভ্যালুটা। তাহলে আমাদের দেখতে হবে যে 10⁻5 এবং এই ভ্যালুটা সব থেকে কাছের ভ্যালু কোনটা। দেখো এখানে সব থেকে কাছের ভ্যালু কিন্তু এটা এটা এই যে অপশন ঘ। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। যখন আমাদের কাছে ক্যালকুলেটর থাকবে না আমাদের কিন্তু এক্সাক্ট অ্যান্সারে আসা পসিবল না। সো আমাদেরকে অবশ্যই অ্যাপ্রক্সিমেট একটা অ্যান্সার বের করতে হবে এবং দেখতে হবে যে তার সাথে সব থেকে কাছের ভ্যালু কোনটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অবস্থান ভেক্টর আর হলে এর ডাইভারজেন্স কত? সো ডাইভারজেন্স আর। তো আমরা জানি এক্ষেত্রে আমরা একটা অপারেটর ইউজ করি, সেটা হচ্ছে নেবলা অপারেটর, জে ক্যাপ কে ক্যাপ। এটার সাথে আমরা এই যে অবস্থান ভেক্টর আর এটা ডট গুণন করব। সো আর ভেক্টর সমান আমরা কি জানি? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এটাকে বসিয়ে দিলে দেখো ডট গুণনের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে আই এর সাথে যে অংশ সেটা আই এর সাথেই গুণ হবে, জে এর সাথে যে অংশ সেটা জে এর সাথেই গুণ হবে। তাহলে আই এর সাথে অংশ হচ্ছে এটা এবং এখানে আছে এক্স, তাহলে এক্সটা এখানে চলে আসবে। সেম ভাবে ওয়াই এর সাথে মানে ওয়াই জে ক্যাপের সাথে অংশ জে ক্যাপের সাথে অংশের সাথে চলে আসবে। তাহলে এখানে চলে আসবে ওয়াই। আচ্ছা, এই জিনিসটার মানে কি? এটার মানে হচ্ছে এক্স এর রেসপেক্টে আমি এক্স কে ডিফারেন্সিয়েট করতেছি। তার মানে কি এক্স এর রেসপেক্টে এক্স কে ডিফারেন্সিয়েট করলে ভ্যালু কত আসে? 1। সেম ভাবে এখানে কি আছে? এখানে ওয়াই এর রেসপেক্টে আমি ওয়াই কে ডিফারেন্সিয়েট করছি। এর মানে কি এর ভ্যালু 1। সেম ভাবে দেখো এখানেও ভ্যালু 1। তাহলে 1 + 1 + 1 এখান থেকে চলে আসছে 3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে বলা আছে দ্বিগুণ চক্রগতির ব্যাসার্ধের একটি বস্তুর জড়তার ভ্রামক একই রাখতে হলে প্রথম বস্তুর তুলনায় দ্বিতীয় বস্তুর ভর কত হবে? এখানে মেবি কোয়েশ্চেনে একটু ভুল লেখা আছে। সো এখানে কোয়েশ্চেনটা হবে প্রথম বস্তুর তুলনায় দ্বিতীয় বস্তুর ভর কত হবে। আচ্ছা, সো আমরা ধরলাম আমাদের কাছে যে ফার্স্ট বস্তুটা আছে তার ভর হচ্ছে m1 এবং তার চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে কে। তাহলে এর আই এর ভ্যালু কত হবে অর্থাৎ জড়তার ভ্রামক কত হবে? আমরা জানি জড়তার ভ্রামক হচ্ছে ভর ইনটু চক্রগতির ব্যাসার্ধের স্কয়ার। ঠিক একইভাবে আমাদের কাছে আরেকটি বস্তু আছে যার ভর হচ্ছে m2 আমি ধরলাম এবং দেখো বলা আছে যে দ্বিতীয় বস্তুর চক্রগতির ব্যাসার্ধ প্রথম বস্তুর দ্বিগুণ। তাহলে সেটাকে আমি ধরলাম 2k। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আই এর ভ্যালু কত হবে? m2 ইনটু 2k এর স্কয়ার। এখন এখানে বলা আছে যে দুইটা বস্তুর জড়তার ভ্রামক সেম, একই রাখতে হলে অর্থাৎ সেম। তার মানে এই ভ্যালু আর এই ভ্যালু কিন্তু সমান। তাহলে আমি বলতে পারি কি m1 k স্কয়ার ইজ ইকুয়াল টু m2 ইনটু 2k হোল স্কয়ার।
তো এখান থেকে চলে আসে m1k² m2 ইন্টু 4k স্কোয়ার। তাহলে দেখো উভয় পাশ থেকে এই k² কে বাদ দিয়ে দিলে আমাদের m2 সমান কি আসে? m2 সমান কিন্তু আসে m1/4, অর্থাৎ দ্বিতীয় বস্তু হচ্ছে প্রথম বস্তুর 1/4। তার মানে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ঘ। আশা করি বোঝা গেছে। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এখানে বলা আছে গ্রহ এবং সূর্যের সংযোগ রেখা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এটি কোন সূত্র? তো দেখো আমি এখানে তোমাদের জন্য সহজ করার জন্য এটা লিখে দিয়েছি যে এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। কেপলারের দ্বিতীয় সূত্রে কি বলা থাকে দেখো, এই যে 1 মান্থ একটা টাইম, এই টাইমে যদি সে এইটুকু এরিয়া কভার করে, ধরো পৃথিবী সূর্যের চারদিকে তো ঘুরতেছে, তখন হচ্ছে গিয়ে এই 1 মাস সময়ে এতটুকু এরিয়া কভার করে। ঠিক একই সময়, অর্থাৎ এখানেও যদি 1 মাস থাকে তাহলে এখানেও একই এরিয়া কভার করবে। যদিও দুইটার রেডিয়াস কিন্তু ডিফারেন্ট। দেখো এখানে রেডিয়াসটা অনেক বড়, এখানে রেডিয়াসটা অনেক ছোট। সো এক্ষেত্রে কি হবে? ভেলোসিটি কম বেশি হবে, বাট আলটিমেটলি টাইম সেম হলে দুইটা এরিয়া সমান হবে। এটাই হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন খ। আমাদের এই কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে একটি স্প্রিং এর অগ্রভাগে 100 গ্রাম ভর ঝুলিয়ে দেওয়ায় সেই স্প্রিংটি 0.1 মিটার বৃদ্ধি পায়। মানে আমি একটা স্প্রিং এখানে ছিল, আমি তার মাথায় একটা ভর ঝুলিয়ে দিলাম এবং স্প্রিংটি একটু প্রসারিত হইল। এরপরে বলা আছে এই অবস্থায় স্প্রিংটিকে টেনে আরো 2 × 10⁻² মিটার বৃদ্ধি করে ছেড়ে দেওয়া হলো, তাহলে মোট শক্তি কত হবে? তো স্প্রিং এর ক্ষেত্রে আমি কিন্তু জানি যে স্প্রিং এর ক্ষেত্রে মোট শক্তির ফর্মুলা হচ্ছে, মোট শক্তি বলতে অ্যাকচুয়ালি যদি আমি একটা স্প্রিংকে টানি সেক্ষেত্রে তার মধ্যে একটা বিভব শক্তি জমা হয়, তো সেটা হবে হাফ অফ kx²। এই এক্সটা কি? এক্স হচ্ছে কতটুকু প্রসারণ বা সংকোচন, এবং কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। তো দেখো আমাদের কাছে কিন্তু এক্স এর ভ্যালু দেয়া আছে, এটাই কিন্তু আমাদের সেই এক্স, যে আমি এই পরিমাণ বৃদ্ধি করছি, কতটুকু শক্তির মধ্যে জমা হবে। বাট কে এর ভ্যালু কিন্তু আননোন, আমরা কে এর ভ্যালু এখনো জানি না। বাট কে এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে কিছু ডেটা দেয়া আছে। দেখো এখানে দেয়া আছে যে 100 গ্রাম ভর ঝুলালে এই স্প্রিংটা কতটুকু বৃদ্ধি পায়। সো আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম যে mg = ke। এখানে এম হচ্ছে কি, আমি কতটুকু ভর ঝুলাইলাম, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান যেটা 9.8, এবং কে এর ভ্যালু আমরা এখনো জানি না। আর ই কি? ইলংগেশন, মানে কতটুকু বৃদ্ধি পাইলো, একটা ভর ঝুলানোর পরে কতটুকু বৃদ্ধি পাইলো, তাহলে এইটা হচ্ছে 0.1 মিটার। তাহলে আমি এখান থেকে কে এর ভ্যালু বের করতে চাইলে আমাদের এম এর ভ্যালু হচ্ছে 100 গ্রাম, তার মানে আমি এটাকে বলতে পারি 0.1 কেজি ইন্টু জি এর ভ্যালু 9.8 ডিভাইডেড বাই ই এর ভ্যালু কত? 0.1 মিটার। 0.1 = কে। তাহলে দেখো এখান থেকে কিন্তু আলটিমেটলি কে এর ভ্যালু চলে আসতেছে 9.8, এবং এটার ইউনিট কি? নিউটন পার মিটার। এর অর্থ হচ্ছে, অর্থ যদি বলি, এর অর্থ হচ্ছে যে প্রতি মিটার সংকোচন বা প্রসারণ করতে গেলে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হয়, সেটাই কিন্তু কে এর সিগনিফিকেন্স। তো আমরা যদি এখানে কেটা বসিয়ে দেই তাহলে চলে আসতেছে হাফ ইন্টু কে এর ভ্যালু হচ্ছে 9.8 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻², এটার স্কোয়ার। তাহলে এখান থেকে চলে আসতেছে হাফ ইন্টু 9.8 ইন্টু 4 ইন্টু 10⁻4। তাহলে দেখো এখান থেকে এই যে 2 আর 4 কাটা গিয়ে 2 থাকতেছে, তাহলে আলটিমেটলি থাকতেছে যে 2 × 9.8। সো এইটার মাল্টিপ্লিকেশনটা কিন্তু খুবই সহজ। এখান থেকে চলে আসে কত? 19.6 ইন্টু 10⁻4। বাট আমাদের কাছে কিন্তু এরকম কোনো অপশন দেয়া নাই, দেখো। বাট একটা অপশন দেয়া আছে কাছাকাছি, এইটা এখানে দেয়া আছে 1.96 ইন্টু 10⁻3, বাট আমাদের চলে আসছে 19.6। সো অনেকে হয়তো বা জানো যে 19.6 ইন্টু 10⁻4 যে কথা, আর এইটা সেমই কথা। আমি কি করতে পারি, আমি যদি দশমিককে এক ঘর বামে শিফট করি, তখন আমাকে একটা এক্সট্রা 10 মাল্টিপ্লাই করতে হয়।
এটা আমরা অনেকেই জানি, আর না জানলে আজকে জেনে রাখলাম। সো আমাদের অ্যান্সার কিন্তু হবে এটা। আমরা নেক্সট কোয়েশ্চেনে প্রসিড করতেছি। দেখো এখানে বলা হচ্ছে যে একটি গোলীয় তলের ব্যাসার্ধ পরিমাপ করা যায় কোনটি দ্বারা? আচ্ছা, সো এই যে দেখো এই যে যন্ত্রটা, যেটার নাম হচ্ছে স্ফেরোমিটার, আমরা যদি প্র্যাকটিক্যাল করে থাকি, প্র্যাকটিক্যালি কিন্তু আমরা এটা করে আসছি, ঠিক আছে? যে গোলীয় তলের ব্যাসার্ধ মাপা হয় হচ্ছে এই স্ফেরোমিটার দিয়ে। এই যে দেখতেছো এখানে একটা গোলীয় তল আছে, এটা একটা গোলীয় তল, এবং এটা হচ্ছে একটা স্ফেরোমিটার যার 3টা পায়া থাকে, এবং এই 3টা পায়া দিয়ে আমরা কিন্তু একটা একটা এখানে একটা রৈখিক স্কেল থাকে, এখানে একটা বৃত্তাকার স্কেল থাকে। সো আমরা হচ্ছে কিছু পার্ট নিই এবং মানে রিডিং নিই অ্যাকচুয়ালি। এরপরে আমরা ওইগুলো ক্যালকুলেশন করে একটা ফর্মুলাতে বসিয়ে আমরা হচ্ছে যে এই গোলীয় তলের ব্যাসার্ধ বের করতে পারি। এখানে একটা কোয়েশ্চেন বলা আছে যে একটি গোলীয় দর্পণের 15 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে 30 সেন্টিমিটার পেছনে বিম্ব তৈরি হয়। দর্পণের ফোকাস দূরত্ব নির্ণয় করো। সো এইটা কিন্তু আমাদের একটা জানা ফর্মুলা, আমরা 19 থেকে এটা ইউজ করে আসতেছি। সেটা হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। সো ইউ হচ্ছে যে আমার যে লক্ষ্যবস্তু, আমি লক্ষ্যবস্তু কতটুকু দূরে রাখতেছি, তাহলে সেটা হচ্ছে 1/15 প্লাস, এবার ভি হচ্ছে আমার যে ইমেজ বা আমার যে বিম্ব তৈরি হচ্ছে সেটা কত দূরে আছে, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। সো সেটা আমি লিখলাম 30 ইজ ইকুয়াল টু 1/f। সো এখান থেকে আমাদের এফ এর ভ্যালু চলে আসে হচ্ছে 10 সেন্টিমিটার। এটা কিন্তু খুবই সহজ ক্যালকুলেশন, এগুলো না পারলে কিন্তু হবে না। সো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু অনেক আসে, মানে যেগুলো একদম সহজ ক্যালকুলেশন। তো এটা হচ্ছে 10। আচ্ছা, দেখো নেক্সট কোয়েশ্চেনে বলা আছে যে দুইটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 3.43 কিলোভোল্ট। এক বিন্দু থেকে আরেক বিন্দুতে 9 মাইক্রোকুলম্ব চার্জ পরিবাহিত করতে কৃত কাজ কত? তো প্রথমত মনে করো আমাদের এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে পয়েন্ট এ, এখানে একটা পয়েন্ট আছে, মনে করো এখানে পয়েন্ট বি। সো এই দুইটা পয়েন্টের মধ্যে কিন্তু একটা পটেনশিয়াল ডিফারেন্স বা একটা বিভব পার্থক্য অবশ্যই থাকতে হবে। যদি বিভব পার্থক্য না থাকে তখন কিন্তু কাজ হবে না। ধরো এ পয়েন্ট আর বি পয়েন্ট, এদের মধ্যে কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই। ধরো ওর পটেনশিয়াল হচ্ছে তোমার 3 ভোল্ট, ওর পটেনশিয়াল 3 ভোল্ট। সো এক্ষেত্রে কিন্তু এখানে কোনো কাজ হবে না, কারণ পটেনশিয়াল ডিফারেন্স না থাকলে কাজ হয় না। সো আমরা এখানে বলতেছি যে এই দুটো পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 3.43 কিলো ভোল্ট। আর আমি একটা চার্জ এখানে পরিবাহিত করতেছি যেটার মান হচ্ছে 9 মাইক্রোকুলম। সো এক্ষেত্রে কাজ কি হবে? আমাদের কাজের ফর্মুলা হচ্ছে এক্ষেত্রে W ইকুয়াল টু ভি ইন্টু কিউ। ভি কি? পটেনশিয়াল ডিফারেন্স। সো 3.43 ইন্টু 10 টু দি পাওয়ার 3, যেহেতু কিলো এককে আছে আমি এটাকে ভোল্টে নিয়ে গেলাম, ইন্টু আমাদের যে কিউ এর ভ্যালু 9 মাইক্রোকুলম। আচ্ছা, মাইক্রো ইউনিটকে আমরা জানি যে মাইক্রো ইউনিটকে কুলম্ব ইউনিটে কনভার্ট করতে আমাদেরকে অবশ্যই 10 ইনভার্স করতে হয়। তাহলে আমরা এখানে 10 ইনভার্স করছি, মানে এখান থেকে মাইক্রোকুলম থেকে কুলম্বে কনভার্ট করলাম। তো এখানে দেখো কত আসে, এখানে 3.43 ইন্টু 9 ইন্টু এই যে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার -6। তো আলটিমেটলি আসবে কত? 10 ইনভার্স 3। সো এই যে 9 ইন্টু 3.43, এটা কিন্তু খুবই সহজ ক্যালকুলেশন, এটা হাতি করা যায়। সো এটার ভ্যালু আসবে পয়েন্ট, এটা আসবে, এটার ভ্যালু আসবে 0.0308 জুল। এটা কিন্তু অবশ্যই একটা কাজ, এটার ইউনিট জুলে আসবে। নেক্সট কোয়েশ্চেন, একটি গাড়ির ভরবেগের মান তার গতিশক্তির সমান, গাড়িটির বেগ নির্ণয় করো। সো এটা খুবই সহজ কোয়েশ্চেন। গাড়ির ভরবেগ, সো ভরবেগ কি আমরা ধরলাম হচ্ছে কি গাড়ির ভর হচ্ছে এম, গাড়ির বেগ হচ্ছে ভি, তাহলে গাড়ির ভরবেগ কত? পি ইজ ইকুয়াল টু এম ভি। আচ্ছা, এরপরে তার গতিশক্তি সমান। সো গতিশক্তি কত? গতিশক্তি হচ্ছে ই ইজ ইকুয়াল টু বললাম হাফ অফ এম ভি স্কোয়ার। সো কোয়েশ্চেনে বলা হচ্ছে যে এই দুইটা ইকুয়াল, তাহলে কি লেখা যায়? পি এম ভি ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। দেখো এখান থেকে যদি এম এম কাটা দেয় তাহলে হচ্ছে গিয়ে ভি এর মান চলে আসে। ভি এর মান কত চলে আসে? টু। আচ্ছা, এখান থেকে ভি বাদ দিলে এখানে থাকতে হচ্ছে তোমার ভি এর মান থেকে 2 মিটার পার সেকেন্ড। সো এটা কিন্তু খুবই সহজ এটা। নেক্সট কোয়েশ্চেন বলা আছে বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমাদের দুইটা আমাদের একটা বিয়োগফল আর কি বের করতে হবে এখানে। এখানে বলা আছে কত কত 1 0 0 1 0। এখান থেকে বিয়োগ করতে হবে 1 0 1 1।
আচ্ছা, বাইনারি বিয়োগ করার ক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু কি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যদি 0 প্লাস 0 করি তার ভ্যালু কত? 0। আমরা যদি 1 প্লাস 1 করি তার ভ্যালু কত? 0। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা ক্যারি থাকবে। আমাদের একটা ক্যারি থাকবে, +1 ক্যারি থাকবে, যেটা আমরা পরবর্তী স্টেপে বাম পাশে নিচে, অর্থাৎ ধরো আমি এখানে 2 লাইনে যোগ করছি, তো আমি যদি এইখানে যোগটা করি সেক্ষেত্রে আমার ক্যারিটা কিন্তু এই পাশের যে সংখ্যাটা আছে তার সাথে এড হয়ে যাবে। আমরা নরমালি যেমনে যোগ বিয়োগ করি এক্সাক্টলি সেম। আচ্ছা, আমি যদি 1 থেকে 1 কে বিয়োগ করি সেক্ষেত্রে কত হবে? 0। আমি যদি 0 থেকে 1 কে বিয়োগ করতে চাই সেক্ষেত্রে কত হবে? বলো তো? 0 থেকে 1 কে বিয়োগ করলে কত হবে? 0 থেকে 1 কে বিয়োগ করলে কিন্তু অবশ্যই 1 হবে। এক্ষেত্রে মনে রাখবা 1 হবে। কিন্তু এখানে এখানেও একটা ক্যারি থাকবে। +1 ক্যারি থাকবে এবং এক্সাক্টলি আগের মতোই সেই ক্যারিটাও ওই যে 2nd স্টেপের একদম নিচে, এই নিচে এড হয়ে যাবে। আমরা এই ম্যাথটা করলে বুঝতে পারবা। দেখো, এখানে ফার্স্টে কি আসতেছে? 0 থেকে আমাকে 1 বিয়োগ করতে বলতেছে। 0 থেকে 1 মানে উপরে 0 নিচে 1। তাহলে আমি এখানে কত লিখবো? এই যে 0 - 1 = 1 হয়। তাহলে এখানে কত লিখবো? 1। বাট আমার হাতে একটা ক্যারি আছে। তাহলে ক্যারি থাকলে সেই ক্যারি আর এই যে 1, এই ২ টা মিলে কত হয়? ২ কিন্তু হয় না, 0 হয়। এটা কিন্তু আমি বাইনারি যোগ বিয়োগ করতেছি। সো 1 + 1 কত? 0। তার মানে এখানে আবারও 0 হয়ে গেল। আর 1 - 0 কত? 1। কিন্তু আমার হাতে কিন্তু এখন একটা ক্যারি আছে। যেহেতু আমার এখানে 0 চলে আসছিল, মানে আগের নিয়মে। সো আমার হাতে একটা ক্যারি আছে। তাহলে এখানে আবার 0 এর জায়গায় 1 চলে আসছে। মানে ক্যারিটা এড করে। তাহলে 0 - 1 কত হয়? 0 - 1 কত? 0 - 1 কত? 1। তাহলে এখানেও আসবে 1। আবারও কিন্তু আমার হাতে একটা ক্যারি আছে। তাহলে সেই ক্যারিটা এখানে আবার চলে আসবে। তাহলে 1 + 1 কত হবে? আবারও দেখো 1 + 1 কত হবে? 0। 0। সো আরো একটা ক্যারি আছে। সেই ক্যারিটা আমি এখানে যদি বসাই তাহলে 1 আসে। 1 - 1 0। এটা লেখার দরকার পড়ে না। তো 0 1 1 1 সো 1 1 হচ্ছে আমার অ্যান্সার। সেটা এখানে দেয়া আছে। আশা করি বোঝা গেছে। বাইনারি যোগ বিয়োগ খুবই সহজ। জাস্ট একটু মনে রাখতে হবে কষ্ট করে। আমাদের যে নরমাল, আমরা তো ডেসিমাল নিয়মে যোগ বিয়োগ করে আসছি। সো এই যে বাইনারি বা হেক্সাডেসিমাল এই যোগ বিয়োগগুলোর ক্ষেত্রে একটু জাস্ট খেয়াল রাখতে হবে যে এগুলো কিন্তু, যেমন বাইনারি কত আ বেস, বাইনারি কিন্তু 2 বেস। যে এজন্য এটাকে বলা হয় বাইনারি। মানে কি? এটার ডিজিট ২ টা। আর হেক্সাডেসিমাল এর ডিজিট কয়টা? ১৬ টা। এরপরে অক্টালে কয়টা? ৮ টা। ডেসিমালে কয়টা? ১০ টা। এজন্য এগুলোর নামগুলো এভাবে আসছে। সো এই ক্ষেত্রে যোগ বিয়োগ করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আমাদের এখানে বলা আছে, দেখো যে ইয়াং এর ডিচির পরীক্ষায় পর্দার কোনো বিন্দুতে উজ্জ্বলতার জন্য শর্ত। কোনটা শর্ত? ঠিক আছে? তো আমরা যদি একটু সেটআপটা দেখি, এখানে দেখো সেটআপটা দেয়া আছে। মেইনলি এখানে একটা প্রাইমারি একটা সোর্স থাকে। সেই সোর্স থেকে আলোগুলো এখানে আসে। মনোক্রোমেটিক আলো অবশ্যই, একই বর্ণের আলো। সো দেন এখান থেকে আসার পরে S1 একটা সোর্স, S2 একটা সোর্স। এগুলো হচ্ছে গৌণ সোর্স বা সেকেন্ডারি সোর্স। তো সেটা যাই হোক, আমাদের এত কিছু জানার দরকার নেই। এখান থেকে দেখো এই যে S1 থেকে একটা আলোক রশ্মি এই P বিন্দুতে যাবে এবং S2 থেকে একটা আলোক রশ্মি এই P বিন্দুতে যাবে। মানে দুজনেই যাবে P বিন্দুতে আল্টিমেটলি। কিন্তু দেখো এই যে S1 থেকে P এইটার যে ডিসটেন্স, S2 থেকে P এটার ডিসটেন্স কিন্তু সেম না। মানে কি? এরা কিন্তু সেইম পথ ট্রাভেল করে নাই। মানে সেইম পাথ কিন্তু এরা ট্রাভেল করে নাই। তার মানে কি? এদের মধ্যে একটা পাথ ডিফারেন্স আছে বা পথ পার্থক্য আছে। যেটাকে আমরা বলি পথ পার্থক্য বা আচ্ছা, পথ পার্থক্য বলি, হ্যাঁ। তো এক্ষেত্রে যেহেতু পথ পার্থক্য থাকার ক্ষেত্রে একটা ফর্মুলা আমরা এখানে জানি যে পথ পার্থক্য যদি পথ পার্থক্য n ল্যামডা এই টাইপের হয়। n ল্যামডা বলতে আসলে কি? n এর মান কত হতে পারে? n এর মান হচ্ছে আমাদের 0, 1, 0, 1, 2, 3 এরকম হতে পারে। মানে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই কি পাবো? সেক্ষেত্রে আমরা পাবো উজ্জ্বল বিন্দু। বিন্দুতে না, অ্যাকচুয়ালি ডোরা। উজ্জ্বল ডোরা পাবো। ঠিক আছে? তো আমাদেরকে দেখতে হবে এখানে পথ পার্থক্য কত। দেখো, এই যে ২টা যে চির বা ২টা যে উৎস আছে, এদের মধ্যবর্তী ডিসট্যান্সটাকে কিন্তু আমি A বলি সবসময়। মানে আমরা বলি A। যদি A বলি তাহলে ধরো আমি জাস্ট এই যে লাইনটা, এই লাইনটার সমান করে আমি যদি এখানে একটা লম্ব টানি, আমি যদি এখানে একটা লম্ব টানি
তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমি ধরলাম থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এইটুকু ডিস্টেন্সকে কি বলা যায়? এইটুকু ডিস্টেন্সকে কিন্তু বলা যায় এ সাইন থিটা। ঠিক আছে? এইটুকু ডিস্টেন্সকে বলা যায় সাইন থিটা। তাহলে এই যে সাইন থিটা এটাই কিন্তু পথ পার্থক্য। তাহলে এ সাইন থিটা সমান সমান কি হতে হবে? ওই যে বললাম এন ল্যামডা। যদি আমি উজ্জ্বল বিন্দু পেতে চাই, উজ্জ্বল ডোরা পেতে গেলে আমাকে অবশ্যই এন ল্যামডা এই ফর্মুলা ফলো করতে হবে। দেখো এন ল্যামডা ফলো করতে হবে অবশ্যই। সো এন ল্যামডাকে অনেক সময় লেখা হয় এইভাবে যে 2n ল্যামডা বাই 2। একই কথা আলটিমেটলি 2 কাটা গেলে আবার এন ল্যামডাই থাকে। তো এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এখানে বলা আছে তড়িৎ বিভবের সংজ্ঞায় অসীম দূরত্ব বলতে কি বোঝায়? সো অসীম বলতে সবসময় আমরা বুঝি যে যা যা আমাদের চোখের বাইরে, যা আমরা দেখি না। সো এখানে অসীম বলতে হবে কোনটা? যা মাপা যায় না। এখানে বলা আছে তোমার যে কোয়েশ্চেনে বলা আছে যে 5টি ঘনাকৃতি পাথরের প্রতিটির আয়তন হচ্ছে 0.216 মিটার কিউব এবং এদের ভর বলা আছে, এটা হচ্ছে ওদের আয়তন, এবং ভর বলা আছে 300 কেজি। এটা কিন্তু প্রত্যেকটা ঘনকের আর কি। এদের একটির অপরটির উপরে রেখে স্তম্ভ প্রস্তুত করতে কৃতকাজ। সো এটা নিয়ে আমি বিস্তারিত বলবো না, আমি জাস্ট ফর্মুলাটা দেখে একটা ম্যাথ করাই দিব। আমরা জানি যে এই ক্ষেত্রে ফর্মুলাটা হয় মানে কাজ বের করার ফর্মুলা হয় n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ইন্টু mgh। সেখানে m কি? m হচ্ছে প্রত্যেকটা ঘনকের ভর, h হচ্ছে প্রত্যেকটা ঘনকের হাইট, এবং n হচ্ছে কতগুলো ঘনক আমি বসাচ্ছি সেটা। তো এই ফর্মুলাটা মনে রাখলে আমি কিন্তু এই ম্যাথগুলো করতে পারবো খুব সহজে। আচ্ছা, সো আমরা এখানে কি কি জানি? দেখো আমরা এখানে h জানি না, আমরা এখানে m জানি 300 কেজি। সো n জানি আমরা 5। সো যদি আমরা এইচটা বের করে ফেলতে পারি তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে। দেখো এখানে বলা আছে কি একটি ঘনক এবং ঘনকের আয়তন বলা আছে কত? 0.216 মিটার কিউব। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি যে ঘনকের আয়তন কি আসলে এ কিউব না? মানে দেখো একটা ঘনক কিন্তু এটা, ঘনক কিন্তু আসলে এটা যার প্রত্যেকটা বাহু সমান, মানে তিনটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো সমান। তার মানে এ কিউব কত? 0.216। তাহলে এখান থেকে আমরা এ বের করতে পারি 0.6 মিটার। সো এই যে এটাই কিন্তু আমাদের হাইট। তো আমরা যদি এই হাইটটা এখানে বসাই দিই তাহলে 5 ইন্টু 5-1 ডিভাইডেড বাই 2 ইন্টু 300 ইন্টু 9.8 ইন্টু এইচ কত? এইচ হচ্ছে 0.6। তাহলে দেখো এখান থেকে আমাদের 10 ইন্টু 300 ইন্টু 9.8 ইন্টু 0.6। সো এই সবগুলোকে মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সার চলে আসে কত? অ্যান্সার চলে আসে অপশন সি 17640 জুল। এই গুণটা কিন্তু খুবই সহজ। দেখো আমি 0.6 এর সাথে আমি যদি 10 গুণ করি তাহলে কত হয়? 6। এরপরে জাস্ট এগুলো একটু গুণ করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যায় আসলে। খুবই সহজ ক্যালকুলেশন। এরপর বলা আছে যে প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপগতীয় চলক পাওয়া যায় কোন সূত্রে? এখানে বলা আছে কোনটা দেখো অপশনে বলা আছে 0তম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, ক প্লাস খ। আচ্ছা, সো এখানে আমি একটা জিনিস লিখে দিছি। দেখো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, 0তম সূত্র, সরি, তাপগতিবিদ্যার 0তম সূত্র কোনটা? 0তম সূত্র হচ্ছে এটা। যদি দুইটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে? এবং এই যে প্রথম যে এই যে জিরোথ ল, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার 0তম সূত্র, এইটার উপরে বেস করেই কিন্তু তোমার যে স্কেলগুলো, আমাদের যে সেলসিয়াস স্কেল বা আমাদের যে তাপমাত্রার যে স্কেলগুলো, এগুলো কিন্তু বানানো হয়েছে। তাপমাত্রার যে স্কেল, ফলে আমাদের তাপমাত্রার যে রাশিটা, যে টার্মটা, এটাও কিন্তু মেইনলি এই সূত্র থেকেই পাওয়া যায়। তাহলে এটা কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে এটা। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো, অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক নয় বলা আছে? আচ্ছা, অসম্পৃক্ত বাষ্পকে আমরা 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 একটু বুঝি। যখন মনে করো আমাদের আমাদের এরিয়াতে তো বায়ু আছে, মানে সব জায়গায় বায়ু আছে। তো যখন ধরো একটা একটা বায়ুতে যতটুকু বাষ্প থাকতে পারে বা ওই বায়ুর যে ক্যাপাসিটি, যদি ওই পরিমাণ বাষ্প থাকে তখন ওটাকে বলা হয় সম্পৃক্ত। আর যদি তার থেকে কম থাকে তখন কি বলবো আমরা? তখন কিন্তু আমরা ওটাকে বলবো অসম্পৃক্ত। ঠিক আছে? আচ্ছা, বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে, এই জন্য একটু আচ্ছা, তো দেখো আহ
সরি, বাইরে একটু আওয়াজ হচ্ছিল, এই জন্য মেবি কথা ঠিক ক্লিয়ারলি শোনা যাচ্ছিল না। আচ্ছা, এখন আমরা শুনবো আবার। দেখো, এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে যে অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। তো অসম্পৃক্ত বাষ্পটা কি, এটা আমরা একটু বোঝার ট্রাই করি। অসম্পৃক্ত বাষ্প হচ্ছে যখন আমাদের যে একটা বায়ু আছে, মনে করো বায়ুর যে ক্যাপাসিটি, অর্থাৎ ও যে পরিমাণ বাষ্পকে ধরে রাখতে পারে, যদি ওই পরিমাণ বাষ্প থাকে তখন আমরা বলতে পারি সম্পৃক্ত, বায়ুটা সম্পৃক্ত। আর যদি তার থেকে কম থাকে তখন আমরা ওটাকে বলতে পারি অসম্পৃক্ত। ঠিক আছে? তো এই যে অসম্পৃক্ত বাষ্প, এটা কি কি ফর্মুলা মেনে চলে? এটা কিন্তু বয়েলের ফর্মুলা মেনে চলে অবশ্যই। তার মানে আমাদের বলতেছে সঠিক নয়, তার মানে কিন্তু এটা হবে না। চার্লসের সূত্র মানে কি না, চার্লসের সূত্র কিন্তু সে মানে, তাহলে এটাও কিন্তু হবে না। এরপরে আরো বলা আছে যে আবদ্ধ স্থানে তৈরি হয় কিনা, এটা কিন্তু আবদ্ধ স্থানে তৈরি হয়, সো এটাও কিন্তু হবে না। সো আমাদের থাকতেছে আলটিমেটলি এটা, যে তাপমাত্রা বৃদ্ধি করে অসম্পৃক্ত বায়ুকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়। আমরা এটা একটু বোঝার ট্রাই করি। আমরা জানি যে ধরো আজকের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা আমাদের যে বায়ু আছে ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণে বাষ্প লাগবে, আমরা যদি তাপমাত্রাকে বাড়িয়ে দেই, ধরো 30 ডিগ্রি করলাম, তখন কিন্তু বায়ুকে সম্পৃক্ত করতে আরো বেশি পরিমাণে বাষ্প লাগবে। মানে তাপমাত্রা যত বাড়বে বায়ুর চাহিদা কিন্তু তত বাড়বে। মানে তাপমাত্রা বাড়লে ওই বায়ুর ক্যাপাসিটি আরো বাড়বে এবং ও আরো বেশি পরিমাণে বাষ্পকে নিজের মধ্যে নিতে পারবে। সো এটা কিন্তু অবশ্যই তার সাথে কন্ট্রাডিক্টরি, বা এটা কিন্তু যাচ্ছে না। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু হবে গ। দেখো, এখানে বলা আছে যে ইলেকট্রনিক বর্তনীতে টিউন সার্কিট কম্পাঙ্ক নির্ধারণে কোন ধারক ব্যবহৃত হয়। এটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, এটা হচ্ছে পরিবর্তনী, এটা আমাদের বইয়ের কোয়েশ্চেন, তোমরা বইয়ে একটু দেখতে পারো। এরপরে বলা আছে যে 3টি টার্মিনাল বিশিষ্ট যে ট্রানজিস্টর ইউজ করা হয় সেটার নাম, শুধুমাত্র একটি বাহক দ্বারা পরিবহন ঘটে, তো এটা হচ্ছে ইউজিটি। এটা হচ্ছে বইয়ের কোয়েশ্চেন, যে ইউনি জাংশনাল ট্রানজিস্টর। এরপরে বলা আছে, দেখো, যে থেমে থাকা একটি গাড়িকে ট্রাক সজোরে আঘাত করলে গাড়ির আরোহীর মাথা পেছন দিকে হেলে যায়। গাড়িটি কোন দিকে থেকে আঘাত করেছে? আচ্ছা, তো আমরা একটু বোঝার ট্রাই করি। ধরো একটা বাস আছে, ঠিক আছে? একটা বাস আছে, সো বাসে এভাবে সিট আছে, মানুষ বসা আছে, বাসটা এখন স্থির, বাসের ইউ হচ্ছে 0, মানে বাসটা এখন স্থির। তো হঠাৎ করে যখন বাসটা সামনে চলা শুরু করে তখন কি হয়? আমি কি সামনের দিকে ঝুঁকে পড়ি নাকি পেছন দিকে ঝুঁকে পড়ি? একটু চিন্তা করে বলো তো। হঠাৎ করে যখন একটা স্থির বাস স্টার্ট নেয় বা চলা শুরু করে, আমি কিন্তু পেছন দিকে ঝুঁকে পড়ি, ঠিক আছে? আমি কিন্তু পেছন দিকে ঝুঁকে পড়ি, খেয়াল করে দেখবা। এরপর থেকে বাসে উঠলে খেয়াল করে দেখবা যে যখনই একটা স্থির বাস চলা শুরু করে আমি বাসের পেছন দিকে ঝুঁকে পড়ি। তার মানে কি, বাসের ত্বরণটা কোন দিকে হচ্ছে? বাসের ত্বরণটা হচ্ছে কিন্তু এই দিকে, ফরওয়ার্ড। বাট আমি কোন দিকে ঝুঁকে পড়তেছি? পেছন দিকে। এটা হচ্ছে আমি পেছন দিকে ঝুঁকে পড়তেছি। তার মানে এটা কি একটা ইনার্শিয়াল ফোর্স? এটা হচ্ছে একটা জড়তার জন্য একটা ফোর্স আসে, ইনার্শিয়াল ফোর্স, যদিও এটা একটা সিউডো ফোর্স। বাট আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যেই দিকে আমি যে অবজেক্টে বা আমি যেখানে আসি, ওই সিস্টেমটা যেই দিকে ত্বরিত হচ্ছে আমি এক্স্যাক্টলি তার বিপরীত দিকে ঝুঁকে পড়বো। এটা সবসময় হবে। মনে করো একটা বাস চলতেছে, হঠাৎ করে বাসটা থেমে গেল, তার মানে কি, বাসটার মন্দন হইলো না, মানে বিপরীত দিকে ত্বরণ, ত্বরণ মন্দন মানে বিপরীত দিকে ত্বরণ বলা যায়। তার মানে এই দিকে ত্বরণ হইলে আমি কিন্তু তখন সামনের দিকে ঝুঁকে পড়ি। খেয়াল করে দেখবা যে বাস হঠাৎ করে থেমে গেলে, চলন্ত বাস হঠাৎ করে থেমে গেলে আমি কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ি, ঠিক না? আচ্ছা, তো আমরা আমাদের কোয়েশ্চেনটাতে আসি। এখানে বলা আছে কি, দেখো, থেমে থাকা একটি গাড়িকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে গাড়ির আরোহীর মাথা পিছন দিকে হেলে যায়। তার মানে কি, গাড়িটার ত্বরণ কোন দিকে হয়েছে? ধরো এটা বাস ছিল, গাড়ির যে আরোহী হচ্ছে গিয়ে এই দিকে চলে গেছে, তার মানে বাসটা কোন দিকে যাবে? তার মানে বাসের ত্বরণ কোন দিকে হয়েছে? ত্বরণ হয়েছে এই দিকে। তার মানে কি, পেছন থেকে বাসটা এসে ধাক্কা মারছে না, পেছন থেকে ধাক্কা মারছে ফলে এই বাসটা এই দিকে ত্বরিত হয়েছে, আর আমি পেছন দিকে ঝুঁকে পড়ছি। তার মানে ট্রাকটি কোন দিক থেকে আঘাত করেছে? পেছন থেকে। আচ্ছা, এবার বলা আছে, দেখো, যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান তাদেরকে কি বলে? সো এটা হচ্ছে আইসোটোন। আচ্ছা, সবগুলো একটু বলে রাখি। দেখো, আইসোটোপ হচ্ছে যাদের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। সরি, যাদের ভর সংখ্যা সমান বাট নিউট্রন সংখ্যা আলাদা। মনে করো তোমার কার্বন তোমার হচ্ছে গিয়ে 6, তো 12 কার্বন 6, কার্বন 6, এখানে তোমার আছে 13,
কার্বন 6 মানে হচ্ছে 14, এরা সব কি আইসোটোপ, মানে এদের দেখো এদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা ডিফারেন্ট। আমি একটু ভুল বলছিলাম, সরি। এদের প্রোটন সংখ্যা সমান বাট নিউটন সংখ্যা ডিফারেন্ট, এদেরকে বলা হয় আইসোটোপ। আর আইসোবার কি, আইসোবার হচ্ছে যাদের ভর সংখ্যা সমান। আইসোমার কি, আইসোমার হচ্ছে যে অন্যরকম ব্যাপার, আর এটা আমরা জৈব রসায়নে দেখছি হয়তোবা। আইসোমার নিয়ে কথা বলে দরকার নেই, বাট আমাদেরকে আইসোটোন নিয়ে যদি কথা বলি, আইসোটোন কি, যাদের নিউটন সংখ্যা সমান। এখানে একটা কথা বলে রাখা ভালো যে যখনই কোনো জায়গায় আইসো থাকবে, আইসো মানেই হচ্ছে সমান, ঠিক আছে। খেয়াল করে দেখবা তাপগতিবিদ্যার ক্ষেত্রে আমাদেরকে বলা আছে আইসোথার্মাল প্রসেস, আইসোবার প্রসেস, এগুলা বলা আছে কিন্তু, মানে কি সমষ্ণ, মানে তাপমাত্রা সেম থাকে। সো আইসো মানে হচ্ছে কি সেম। এরপরে কোয়েশ্চেনটা বলা আছে যে যখন একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হয়, সো বিটা কণা নির্গত হলে কি হবে। বিটা কণা কি, বিটা কণা হচ্ছে সিম্পলি জাস্ট এই বিটা কণা, এখানে -1 থাকবে, এর ম্যাস হচ্ছে গিয়ে 0 থাকবে। সরি ম্যাস 0 আমি ভুল বলছি। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে আমাদের বিটা কণা। তো যখন বিটা কণা নিশ্চিত হবে তখন আসলে কি হবে, বা বিটা কণা নির্গত হলে কি হবে। দেখো ধরো আমরা এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি যে এখানে থোরিয়াম আছে, থোরিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 90 এবং ভর সংখ্যা হচ্ছে 2, 3, 4, ঠিক আছে। সো এই থোরিয়াম থেকে মনে করো একটা বিটা কণা নির্গত হইল এবং সে তৈরি করলো প্রোটেক্টিনিয়াম। আচ্ছা, সো প্রোটেক্টিনিয়াম যে তৈরি করলো এটা আমি আগে জানি না মনে করো, ঠিক আছে, এটা আমি আগে জানি না। আমি শুধু জানি যে থোরিয়াম থেকে একটা বিটা কণা নির্গত হয়েছে, তাহলে আমি এই পাশে থোরিয়ামকে রাখলাম, ডান পাশে বিটা কণাকে রাখলাম, যেহেতু বিটা কণা অলরেডি নির্গত হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো আমাকে কিন্তু সব সময় এই যে প্রোটন সংখ্যা, মানে এই যে এই দুইটা জিনিসকে ব্যালেন্স করতে হবে, মানে এই পাশ লেফট সাইডের এবং রাইট সাইডের ব্যালেন্স করতে হবে। আবার ভর সংখ্যাও উপরে এবং উপরে এই মানে এই দুই পাশে ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো এখানে আছে 90, এখানে আছে 90, এখানে আছে -1। তার মানে এইখানে কত অ্যাড করলে এটা ব্যালেন্স হবে, মানে ডান পাশে, তাহলে বাম পাশে 90 থাকবে, এখানে যদি -1 তাহলে এখানে 91 থাকতে হবে, ঠিক আছে। আবার উপরে দেখো ভর সংখ্যা 234, ডান পাশে 0, তাহলে ডান পাশে ভর কত হবে, 234 হবে। তাহলে 91 অর্থাৎ 91, এটা কোন এলিমেন্ট, এটা কিন্তু প্রোটেক্টিনিয়াম। তো এইভাবে আমি প্রোটেক্টিনিয়াম পাইলাম। তো আলটিমেটলি কথা কি, যে বিটা কণা নির্গত হলে কি হয়, ভর সংখ্যা কি হয়, বাড়ে না কমে। ভর সংখ্যা কিন্তু বাড়েও না কমেও না, কিন্তু কি হয়, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। পারমাণবিক সংখ্যা কিন্তু 1 বেড়ে যায়। সো আমাদের এখানে কোয়েশ্চেনটা আসলে, হ্যাঁ এটা হবে অ্যান্সার। দেখো পারমাণবিক ভর সেম থাকে, ভর কিন্তু সেম থাকতেছে বাট প্রোটন সংখ্যা বাড়তেছে। এরপরে কোয়েশ্চেনটাতে বলা আছে যে একটি কণার উপরে এফ একটা ফোর্স দেয়া আছে ভেক্টর আকারে, বল আমি প্রয়োগ করছি, যার ফলে কি হয়েছে, একটা সরণ ঘটছে। কিউ ছিল একটা পয়েন্ট এবং আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি। সো কিউ থেকে চলে গেছে কোথায়, পি পয়েন্টে চলে গেছে, ঠিক আছে। সো কিউ এর ভেক্টর, কিউ এর কোঅর্ডিনেট দেয়া আছে, পি এর কোঅর্ডিনেট দেয়া আছে। এরপরে বলা আছে যে বল কতটুকু কাজ করছে, ঠিক আছে। তো যদি বলটা লিখি এখানে, বল ভেক্টর কত দেয়া আছে, বল ভেক্টর দেয়া আছে -2i ক্যাপ +3j ক্যাপ +4k ক্যাপ, এটা হচ্ছে আমাদের বল ভেক্টর। এরপরে আমাদেরকে বের করতে হবে স্মরণের ভেক্টর। স্মরণের ভেক্টর কোনটা, কিউপি। কিউপি কেন, কারণ দেখো কিউ ছিল ইনিশিয়াল পজিশন, পি হচ্ছে ফাইনাল পজিশন, তাহলে আমরা কিউপি লিখছি। তাহলে আমি যদি কিউপি বের করতে চাই, তো কিউপি বের করার উপায় হচ্ছে যে আমাদেরকে পি থেকে কিউকে বিয়োগ করতে হবে, অর্থাৎ পি এর যে এক্স কোঅর্ডিনেট সেখান থেকে কিউ এর যে এক্স কোঅর্ডিনেট তাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ -2 -3, এটা হবে আই ক্যাপ, প্লাস পি এর যে ওয়াই কোঅর্ডিনেট সেটা থেকে কিউ এর যে ওয়াই কোঅর্ডিনেট সেটাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 3 -4। আচ্ছা এখানে -4 যদি আসে, সো এখানে +4 হয়ে যাবে, +4 জে ক্যাপ প্লাস, দেখো এখানে পি এর যে জেড কোঅর্ডিনেট পি 5, সেই 5 থেকে আমি -2 কে বিয়োগ করবো, তাহলে কত আসবে 5 -2 মানে কি +2 কে ক্যাপ। তাহলে এখান থেকে আমাদের চলে আসতেছে কত 10, সরি এখান থেকে আমাদের চলে আসতেছে হচ্ছে 5 আই ক্যাপ প্লাস -5 আই ক্যাপ, সরি, প্লাস 7 জে ক্যাপ প্লাস 7
কে ক্যাপ। তো এটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর, এর সাথে আমি ডট গুণন করব হচ্ছে বল ভেক্টরকে, -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। আচ্ছা, কাজের ফর্মুলা আমরা কিন্তু জানি, কাজ হচ্ছে নিজে একটা স্কেলার, কিন্তু কাজটা আসে হচ্ছে যে বল ভেক্টর আর যে সরণ ভেক্টর যদি বলি এস, এই দুইটার ডট গুণন করে। তো ডট গুণন কি হবে, -5 এর সাথে -2কে মাল্টিপ্লাই করতে হবে, সেক্ষেত্রে আসবে 10 প্লাস 7 এর সাথে 3কে করলে আসবে 21 প্লাস এই 7 এর সাথে 4কে মাল্টিপ্লাই করলে আসবে কত, 28। সো আলটিমেটলি এই তিনটাকে সাম করলে আমাদের চলে আসবে 59 জুল। আমাদের অ্যান্সার হচ্ছে 59 জুল। আমরা নেক্সট কোশ্চেনে যাই, সেটা হচ্ছে যে খনিতে দূষিত পদার্থের অস্তিত্ব নির্ণয় করা যায় কোনটির সাহায্যে? এটা আমাদের জানা জিনিস, সেটা হচ্ছে বিটের সাহায্যে। এটা বইয়ে আছে, আমাদের পড়তে হবে। আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনো প্রবাহীর সর্বোচ্চ বেগ যা অতিক্রম করলে শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহে কনভার্ট হবে তাকে কি বলা হয়? দেখো, শান্ত প্রবাহ হচ্ছে ল্যামিনার ফ্লো, যেখানে হচ্ছে গিয়ে মোটামুটি বলা যায় যে শান্ত ফ্লো কি আসলে, ধরো একটা পুকুর, ঠিক আছে, পুকুরে হচ্ছে গিয়ে কি প্রবাহটা মানে পানিগুলো কি খুব বেশি লাফালাফি করে বা খুব বেশি ঢেউ থাকে না, এটা হচ্ছে শান্ত প্রবাহ। সো এটা একটা মেজারমেন্ট আছে যে রেনল্ডস নাম্বার দিয়ে আমরা মেজার করি, যে রেনল্ডস নাম্বার এর একটা ভ্যালুর থেকে কম হলে সেটাকে বলা হয় শান্ত প্রবাহ, বা যেটাকে ইংরেজিতে বলা হয় ল্যামিনার ফ্লো। আর আর একটা ভ্যালু থেকে অনেক বেশি হলে সেটাকে বলা হয় অশান্ত প্রবাহ, বা যেটাকে ইংরেজিতে বলা হয় টার্বুলেন্ট ফ্লো। সো এই যে শান্ত প্রবাহ এবং যে টার্বুলেন্ট প্রবাহ, মানে ল্যামিনার এবং টার্বুলেন্ট, এদের মাঝে যখন একটা থেকে আরেকটাতে কনভার্ট হয়, এর মাঝে একটা ট্রানজিশন ফেজ থাকে, এবং এখানে একটা যেই বেগটাকে অতিক্রম করলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে কনভার্ট হয়, সেটাকে আমরা বলি সংকট বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। এটা যেন মনে থাকে, ক্রিটিক্যাল ভেলোসিটি। দেখো, এইরকম জিনিস কিন্তু অনেকবার আসবে। এই যে সংকট বেগ, সংকট কোণ, আমরা যখন প্রতিসরণ পড়ছি, আমরা দেখছি যে একটা সংকট কোণ থাকে। সো এরকম অনেক জায়গায় দেখবা যে সংকট অমুক, সংকট বেগ, সংকট কোণ থাকবে, এরকম জিনিস। সো এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দেখো এইটা আসলে এই যে এটা হচ্ছে আসল কোয়েশ্চেন। এটা আসল কোয়েশ্চেন কেন বলতেছি, কারণ এই কোয়েশ্চেনটাতে আসলে মেইনলি এই টাইপের কোয়েশ্চেন দেয় অ্যাডমিশনে টাইম খাওয়ার জন্য। মানে তোমাকে টাইম খাওয়া, মানে তুমি যাতে অ্যাডমিশনে চান্স না পাও, এই টাইপের কোয়েশ্চেন দিবে এই জন্য। ঠিক আছে? কারণ এই কোয়েশ্চেনটার অ্যান্সার করতে কিন্তু অনেক টাইম লাগবে। এটা কিন্তু কখনোই 1 মিনিট বা 40 সেকেন্ডে অ্যান্সার করা পসিবল না। যদিও ম্যাথটা খুবই সহজ, বাট ক্যালকুলেশন করা একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে আমার কাছে ক্যালকুলেটর নাই। ক্যালকুলেটর থাকলে এটা 1-2 এর ব্যাপার। আর ক্যালকুলেটর না থাকলে এটা করা বেশ লেন্দি এবং টাইম কনজিউমিং। সো এই টাইপের কোয়েশ্চেন আসলে অবশ্যই ১ম এ করবা না। একদম যখন লাস্টে তোমার কাছে কোনো কাজ নাই, তুমি কিছু পারতেছো না, তখন তুমি এই কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করবা। বাট শুরুতে এই কোয়েশ্চেন কখনো অ্যান্সার করবা না। এই যে এই টাইপের ম্যাথ দেখবা যে আসবেই। যে একটি পাম্পের কিছু ডেটা দেয়া থাকবে এবং বলবে যে এখান থেকে ক্ষমতাটা বের করো। সো এরকম ম্যাথ আসলে আমরা অবশ্যই একদম ওয়েট করব। যখন টাইম প্রায় শেষের দিকে, আমি কিছু পারতেছি না, আমার কাছে আর করার মতো কিচ্ছু নাই, তখন আমি এই ম্যাথটা সলভ করব। আচ্ছা, তো দেখো এখানে প্রথমে বলা আছে যে একটি পাম্প প্রতি মিনিটে ওয়াটার ট্যাঙ্ক থেকে ৬৫০ গ্যালন পানি, এই যে অনেকে প্রথমেই কিন্তু পারবে না এই যে গ্যালন, মানে আমি কিন্তু আজীবন পড়ে আসছি কেজি বা পাউন্ড, এভাবে পড়ে আসছি, বাট গ্যালন ইউনিট কিন্তু আমি পড়ে আসি নাই। আচ্ছা, ৬৫০ গ্যালন পানি ৪০ ফিট উচ্চতায় তুলতে পারে। পাম্পের ক্ষমতা বলা আছে 80%, মানে এটা হচ্ছে এফিসিয়েন্সি, যেটা হচ্ছে ইটার ভ্যালু। কার্যকর হলে এর ক্ষমতা কত? তা আবার বলছে হর্স পাওয়ারে। তো এখানে কিন্তু অনেকগুলা প্যাচ আছে। প্রথমত আমাদের করতে হবে কি, আমাদেরকে এই যে ৬৫০ গ্যালন যে পানি, এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে কিসে? কেজিতে। আমরা ইউজ টু কিসে? কেজিতে। তাহলে কেজিতে কনভার্ট করি। আগে জানতে হবে কি? আগে জানতে হবে যে ১ গ্যালন সমান কত কেজি? ১ গ্যালন সমান মোটামুটি 3.8 কেজি। ঠিক আছে? তাহলে ৬৫০ ইনটু 3.8, এটা করলে কত আসে? ৬৫০ ইনটু 3.8, এটা করলে কত আসে বলো? এটা করলে মোটামুটি আমাদের আসবে হচ্ছে 2470 কেজি। আচ্ছা, এরপরে কি বলা আছে দেখো, ৪০ ফিট বলা আছে। বাট আমাদের লাগবে কিসে? আমাদের লাগবে হচ্ছে মিটারে। তো মোটামুটি মনে রাখো যে ১০ ফিট সমান হচ্ছে 3 মিটার। ঠিক আছে? ১০ ফিট সমান হচ্ছে 3 মিটার। মানে 1 মিটার সমান 3.28 ফিট। যাই হোক, সো ১০ ফিট সমান ৩ মিটার হলে ৪০ ফিট সমান কত হবে? মোটামুটি ১২ মিটার বলা যায়। যেহেতু ১০ ফিটে ৩ মিটার, ৪০ ফিটে ১২ মিটার। তাহলে আমরা এই
এইচ পেলাম, এটা হচ্ছে আমাদের এইচ, আমরা এটা হচ্ছে আমাদের এম, আমরা এম পেলাম, এইচ পেলাম। এরপরে আমাদের ক্ষমতা বের করার ফর্মুলা কি? ক্ষমতা বের করার ফর্মুলা হচ্ছে আমরা এটাকে পি প্রাইম বললাম, এম জি এইচ ডিভাইডেড বাই পি। ঠিক আছে, তো যদি এম জি এইচ এর ভ্যালু, এম এর ভ্যালু বসাই, এম এর মান কত 2470, জি কত, জি হচ্ছে 9.8, বাট এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা অবশ্যই 10 বসাবো। এমনিতেই ম্যাথের যে ক্যালকুলেশন তারপর আবার হচ্ছে গিয়ে 9.8 বসালে কিন্তু আমাদের ম্যাথ একদম শেষ। তো আমরা 10 বসাবো ইন্টু জি, জি কত, জি হচ্ছে, সরি জি তো আমরা বসাইলাম, আমাদের এইচ কত, এইচ হচ্ছে 12 বসালাম। আর এখানে বলা আছে কি প্রতি মিনিটে, মানে কি টাইম কত, টাইম হচ্ছে 60 মানে সেকেন্ড। আচ্ছা, এইটাকে আবার নেওয়া লাগবে কিসে, হর্স পাওয়ারে, তার মানে কি ইন্টু 746। দেখো এই ক্যালকুলেশন তোমার করা লাগবে হাতে, মানে ক্যালকুলেটর ছাড়া। বুঝতে পারতেছো ব্যাপারটা কিন্তু এতটা সহজ না। তো আমরা কেমনে শুরু করতে পারি, দেখো আমরা ফার্স্টে এই 12 দিয়ে 60কে ভাগ করতে পারি, তাহলে কত আসে 5। এরপর এই 5কে 10 দিয়ে ভাগ করতে পারি, সরি 5 দ্বারা 10কে ভাগ করলে আসে কত, এখানে আসে 2। ঠিক আছে, এবার এই 2470 ইন্টু 2, এটা কিন্তু খুব সহজে বের করে ফেলানো যায়। 2470 ইন্টু 2 কত আসে, এখানে আসে কিন্তু 4940, 4940। ঠিক আছে, তাহলে 4940 ডিভাইডেড বাই কত 746। আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে উপরে নিচে 100 দিয়ে ভাগ করে দিব সহজ করার জন্য, ছোট করার জন্য। তাহলে এখানে আসতে কত 49.40, নিচে আসবে কত 7.46। 7.46 কে আমরা 7.5 লিখতে পারি। 49.40 ডিভাইডেড বাই 7.5, এইটুকু পাইলাম কি পি প্রাইমের ভ্যালু। বাট এখানে বলা আছে কি যে পাম্পের ক্ষমতা হচ্ছে 80%, মানে কি আমাদের লাগবে অ্যাকচুয়াল ক্ষমতা, এটা কিন্তু কার্যকরী ক্ষমতা, পি প্রাইম কিন্তু কার্যকরী ক্ষমতা, আমাদের লাগবে হচ্ছে অ্যাকচুয়াল ক্ষমতা। আমরা কি জানি জি পি প্রাইম বাই পি, এখানে পি প্রাইম হচ্ছে কার্যকরী ক্ষমতা, যতটুকু কাজ করতে পারে, আর পি কি অ্যাকচুয়াল ক্ষমতা, যেই ক্ষমতা মোটরের গায়ে লেখা থাকে। তাহলে পি প্রাইম বাই পি ইকুয়াল টু কত 80/100 না, তাহলে পি ইকুয়াল টু কি হবে পি প্রাইম ইন্টু 100/80। তাহলে এই যে 100/80 পি প্রাইম, মানে পি ইকুয়াল টু পি প্রাইম ইন্টু 100/80, এই জিনিসটাকে আমাদের আবার এখান থেকে, মানে এই দেখো আমরা এখান থেকে কিন্তু পি প্রাইম পাইলাম, এই পি প্রাইমের সাথে আমাদেরকে আবার এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে চলে আসবে কত 49.40 ডিভাইডেড বাই 7.5 ইন্টু 100/80, এটাকে সহজে কি লেখা যায় 5/4। এই জিনিসগুলো খুব ফাস্ট করতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো ফাস্ট করতে না পারলে এইসব ম্যাথ করা লাগবে না তোমার। তুমি হচ্ছে গিয়ে অ্যাডমিশন পরীক্ষা দিবা, তোমাকে অবশ্যই ক্যালকুলেশনে অনেক ফাস্ট হতে হবে। আর যাদের এগুলোতে দুর্বলতা আছে তারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবা কিভাবে হাতে ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, হাতে অনেক ফাস্ট ক্যালকুলেশন করা যায়। তাহলে দেখো আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করতে চাই, তাহলে এই যে 7.5 ইন্টু 4, আমরা কি জানি 7.5 কে 2 গুণ করলে কত হয় 7.5 ইন্টু 7.5 কত 15, তার মানে এটাকে 4 গুণ করলে কত হবে 30। 30 হয় না, 30, তার মানে নিচে আসে 30, উপরে কত 49.4 ইন্টু 5। সেটাকে একটু মুছে দেই যেহেতু জায়গা নেই। তাহলে দেখো এই যে 5, এই যে 30, এদেরকে আবার কাটাকাটি করা যায়, তাহলে কত আসে 49.4 ডিভাইডেড বাই 6। আচ্ছা, এবার এইটাকে ক্যালকুলেশন করলে কত আসে 6/49.4। তো বুঝতে পারতেছো এখানে কত আসবে 6টা 48, 48 এখানে হচ্ছে 1.4 সামথিং, তার মানে 8.2 সামথিং চলে আসবে, 8.2 সামথিং চলে আসবে। আমাদের অ্যান্সার কত 8.21। সো মোটামুটি এটা আমাদের অ্যান্সার। এই ম্যাথটা করতে কিন্তু মোটামুটি তোমার 1 থেকে 1.5 মিনিট লাগবে। এখানে কিন্তু অনেকগুলো ক্যালকুলেশন, এবং ক্যালকুলেশনে অনেক ফাস্ট হতে হবে, অনেক এফিশিয়েন্ট হতে হবে, নাহলে কিন্তু এই ম্যাথ করা যাবে না। তো আমি এজন্যই বলছি যদি ভর্তি পরীক্ষাতে এই ম্যাথ আসে তাহলে অবশ্যই প্রথমত এটাকে বাদ রাখতে হবে। যখন দেখবো আমার কাছে টাইম আছে বাট আমার করার মতো কোনো ম্যাথ নেই, আমি পারতেছি না আর কিছু, তখন আমি এই ম্যাথটা করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।